হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োলিভেট। আশা করি সকলে ভালো আছো। তো আমরা আগের দিন কিন্তু ক্লাস 9-এর 4th চ্যাপ্টার শেষ করেছিলাম। আজকে আমরা 5th নম্বর চ্যাপ্টারের টোটাল এমসিকিউগুলো সলভ করব, ঠিক আছে? আর প্রত্যেক দিনের মতো আজকেও বলি যে এই এমসিকিউগুলো কিন্তু বাছাই করা, ঠিক আছে? এই এমসিকিউগুলো বাছাই করা এবং আসার মতো, ঠিক আছে? সেই জন্যেই কিন্তু এমসিকিউগুলো নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, আর আমাদের আজকে এইটা কমপ্লিট করার পরে আমরা কিন্তু নেক্সট ক্লাস 10-এর যে 5টা চ্যাপ্টার আছে সেই 5টা চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করব, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করি। আমাদের তো এক্সাম আর বেশি দিন নেই, ঠিক আছে? জুলাইতে এক্সাম, আমরা সেটা জানি, তাই তো? তো যাই হোক, তাহলে আজকে ফার্স্ট কোশ্চেন যদি দেখি, আজকে ফার্স্ট কোশ্চেন, কোনটি নবীনকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ? তাহলে নবীনকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি সেটা আমাদের বলতে বলেছে। তাহলে যদি চলে যাই, আমাদের নবীনকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটা? তাহলে নবীনকরণ মানে কি? নবীনকরণ মানে যেটা নতুন করে তৈরি করা যায় সেটাকে বলা হয় নবীনকরণ। যেটা নতুন করে তৈরি করা যায় সেটাকে বলা হয় নবীনকরণ। নবীনকরণ মানে হচ্ছে নতুন করে, নিউলি ক্রিয়েশন করা যায়। এটা হচ্ছে নবীনকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে? যে সম্পদগুলো নতুনভাবে তৈরি করা যায় সেগুলো হচ্ছে নবীনকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। এই নবীনকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ যদি চলে যায়, তাহলে দেখো 1 নম্বর করে এক একটা করে অপশন আমরা দেখি। ফার্স্ট যদি দেখি, কয়লা। কয়লা কয়লা আমরা কিন্তু নতুন করে তৈরি করতে পারবো না। পেট্রোলিয়াম যদি দেখি, পেট্রোলিয়ামে কিন্তু আমরা নতুন করে তৈরি করতে পারবো না। ইভেন খনিজ পদার্থ যদি দেখি, খনিজ পদার্থ ডি নম্বর, যেটা যেটা আগেই তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না। তাহলে যদি দেখি এখানে আমাদের কয়লা ক্যান্সেল, তাহলে আমাদের এখানে যদি কয়লা দেখি নতুন করে তৈরি করতে পারবো না। পেট্রোলিয়ামও প্রিভিয়াসলি যা তৈরি হয়ে গেছে, আমরা নতুন করে তৈরি করতে পারবো না। খনিজ পদার্থ তৈরি করতে পারবো না। তাহলে আমাদের একমাত্র আছে বন। সেই বনটা কি হচ্ছে? বনটা কিন্তু আমরা গাছ লাগিয়ে আবার তৈরি করতে পারবো, আবার নিউভাবে তৈরি করতে পারবো, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? আমাদের সঠিক উত্তর যদি দেখি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্সার সি নম্বরটা। তারপরে কোশ্চেনে চলে যায়, যে সমস্ত পরজীবীরা সম্পূর্ণরূপে পোষকের উপর নির্ভরশীল, তাহলে তাদেরকে কি বলা হয়? সম্পূর্ণভাবে পোষকের উপর নির্ভরশীল, তাদেরকে কি বলা হয়? তাহলে যদি পোষকের উপর নির্ভরশীলতার উপরে যদি দেখি, তাহলে পোষক আর পরজীবী কারা? দেখো, যদি আমি সিম্পলভাবে একটা এক্সাম্পল দিই, তাহলে পোষক আর পরজীবী, পরজীবী পরজীবী পোষক। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। পরজীবী হচ্ছে উকুন, আর পোষক হচ্ছে মানুষ। মানে মানুষের মাথায় উকুনগুলো থাকে, সেই জন্য পোষক বা হোস্ট বলা হয়। তাহলে বলেছে যে যে সমস্ত পরজীবীরা সম্পূর্ণরূপে পোষকের উপর নির্ভরশীল, তাহলে উকুন দেখো পোষকের উপর নির্ভরশীল। তো এইবার এই যে নির্ভরশীলতা, এটা দু রকম নির্ভরশীল। একটা হচ্ছে সম্পূর্ণরূপে, আর একটা হচ্ছে কি, যে আমার দরকারের সময় আমি নির্ভর করব। সিম্পলভাবে যদি দেখো যে একটা ছোট বাচ্চা টোটালটা মা বাবার উপর নির্ভরশীল, কিন্তু যখন বাচ্চাটা বড় হয়ে যায়, সে কিন্তু যখন দরকার হয় তখন মা বাবার কাছে হাত পাতে বা মা বাবার কাছে দরকারের সময় যায়, আর বাদবাকি টাইমে নিজেই কিন্তু সমস্ত কিছু করে। তাহলে দেখো যে দরকারের সময় যাচ্ছে, তাহলে এই রকম পরজীবীকে বলা হয় ফ্যাকাল্টেটিভ। এইরকম পরজীবী যখন আমার যখন দরকার পড়বে তখন আমি কারোর কাছ থেকে হেল্প নেব, তখন এই রকমকে বলা হয় ফ্যাকাল্টেটিভ। আর যদি আমি পার্মানেন্টলি কারোর উপর নির্ভরশীল, তাহলে সেটা হচ্ছে বাধ্যতামূলক। তাহলে এইরকম উকুন যদি মানুষের উপরে একদম কনফার্মভাবে নির্ভরশীল হয় যে মানুষ ছাড়াও বাঁচতেই পারবে না, তাহলে সেটা হয়ে যাবে বাধ্যতামূলক। আর যদি
উকুন নিজে বাঁচতে পারবে, মানুষ ছাড়াও বাঁচতে পারবে, আবার কিন্তু যখন দরকার পড়ে তখন মানুষের কাছে আবার যাবে। তাহলে এরকম হলে পারে এটা হয়ে যাবে ফ্যাকাল্টেটিভ। তাহলে বলেছে এখানে কোশ্চেনের মধ্যে আছে যে সমস্ত পরজীবীরা সম্পূর্ণরূপে, ফুললি, সম্পূর্ণরূপে পোষকের উপর নির্ভরশীল, তাহলে সেইটা কী হয়ে যাবে? সম্পূর্ণরূপে যদি নির্ভরশীল হয় তাহলে বহিস্থ পরজীবী, অন্তস্থ পরজীবী, বাধ্যতামূলক পরজীবী, ফ্যাকাল্টেটিভ। বহিস্থ পরজীবী হচ্ছে যারা দেহের বাইরে থাকে, যারা দেহের বাইরে থাকে, যেমন উকুন। অন্তস্থ পরজীবী কোনটা? অন্তস্থ পরজীবী হচ্ছে কৃমি, যেটা দেহের ভেতরে থাকে। কার দেহের ভিতরে? পোষকের দেহের ভিতরে থাকে, পোষকের দেহের ভিতরে থাকে, পোষকের দেহের ভিতরে থাকে। এইবার চলে আসি বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী হচ্ছে যে হোস্ট ছাড়া বাঁচতেই পারবে না, পোষকের উপরে নির্ভরশীল ফুললি, তাহলে সেটা হচ্ছে বাধ্যতামূলক। আর ফ্যাকাল্টেটিভ মানে দরকারের সময় নির্ভরশীল, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। তাহলে ফ্যাকাল্টেটিভও হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বাধ্যতামূলক পরজীবী, মানে সি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাদের বাধ্যতামূলক পরজীবী যেটা হচ্ছে আমরা দেখলাম সেটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। তারপরে কোশ্চেন চলে যাই আমরা, জীবের অপত্য সৃষ্টির হারকে এক কথায় কী বলা হয়? জীবের অপত্য সৃষ্টির হার মানে কি হচ্ছে? অপত্য সৃষ্টির হার মানে নিউবর্ন বেবির কথা বলা আছে, বেবির কথা বলা হচ্ছে, নিউবর্ন বেবির কথা বলা হচ্ছে। তার মানে নতুন করে যখন বাচ্চা তৈরি হবে বা বাচ্চা জন্ম দেবে সেই কথা বলা হচ্ছে। জীবের অপত্য সৃষ্টির হারকে এক কথায় কী বলা হয়? মৃত্যুহার, পরিযান, ফেকান্ডিটি অ্যান্ড লাস্ট আমাদের জন্মহার। তাহলে যদি এখানে আমি সিম্পলভাবে দেখি তাহলে দেখব মৃত্যুহার হচ্ছে মরার রেট, মরে যাওয়ার হার, এটাকে বলা হচ্ছে মৃত্যুহার। পরিযান মানে কি হচ্ছে? পরিযান মানে হচ্ছে মাইগ্রেশন মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া। যেমন এই যে শীতের দিনে দেখবো সাইবেরিয়া বিভিন্ন জায়গা থেকে কুলিক ফরেস্টে বিভিন্ন ধরনের পাখিরা আসে, তার মানে কি ওরা মাইগ্রেশন করছে, পরিযান করছে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসছে। ফ্যাকান্ডেটিভ মানে এটা পড়বেই না, তার মানে কি বলছে? অপত্য সৃষ্টির হার, মানে নতুন করে অপত্য সৃষ্টি করবে, এই সৃষ্টি করার হারকে বলা হয় জন্মহার। জন্মহারের যদি আমরা দেখি, জন্মহারকে বলা হবে ন্যাটালিটি, ন্যাটালিটি। ঠিক আছে? তাহলে এই ন্যাটালিটি মানে জন্মহার, তাহলে এটা সংকেত কি? যদি ন্যাটালিটি এন সমান সমান ধরি তাহলে dn/dt, একটা নির্দিষ্ট সময়ে কত সংখ্যক নতুন বাচ্চা জন্ম নিচ্ছে সেটা হচ্ছে আমাদের ন্যাটালিটি বা জন্মহার। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যায়, কোনটি জল সংরক্ষণের উদাহরণ? তাহলে জল সংরক্ষণের উদাহরণ কোনটি? যদি আমরা সিম্পলভাবে দেখি তাহলে রেন ওয়াটার হারভেস্টিং এটা কি জল সংরক্ষণের উপায়? ডিপ টিউবওয়েল ও স্যালো পাম্পের ব্যবহার, কুয়ো খনন এবং এওসি উভয়। তাহলে দেখো ডিপ টিউবওয়েল ও স্যালো পাম্পের ব্যবহার এটা কিন্তু কখনো জল সংরক্ষণের উপায় হতে পারে না, এটা আমরা জল খরচা করছি, তাই তো? তাহলে এটা কখনোই সংরক্ষণ না। তাহলে বাদ বাকি থাকছে কি হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং, তার মানে কি আমি ছোট ছোট কিছু গর্ত করলাম বা বাড়ির ছাদে ট্যাঙ্কি বানিয়ে সেখানে কিছু বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা করলাম। আর কি করলাম? অনেক সময় কুয়ো খনন করলাম, কুয়োর থেকে জল তোলার ব্যবস্থা করলাম। তাহলে এইটা হচ্ছে এ এবং সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের এখানকার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ডি নম্বরটা হয়েছে সঠিক উত্তর, ডি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনে চলে যায়, কোনো পপুলেশনে জীবের সংখ্যা মৃত্যুর কারণে হ্রাস পাওয়ার হারকে বলা হয়? কোনো পপুলেশনে জীবের সংখ্যা, তাহলে জীবের সংখ্যা কমে যাচ্ছে, তাই তো? তাহলে হ্রাস পেয়ে যাচ্ছে জীবের সংখ্যা হ্রাস, তার মানে জীবের সংখ্যা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বলছে এখানে মৃত্যুর কারণে, তাহলে মৃত্যুর কারণে যদি হয় তাহলে কি হচ্ছে? সময়ের সাথে সাথে যদি জীবের সংখ্যা কমে যায় তাহলে সেটাকে কি বলা হবে? মৃত্যুহার বলা হবে সিম্পলভাবে। তাহলে দেখো এখানেও কি আছে? পরিযান তো হবে না, জন্মহার হবে না, ফ্যাকান্ডিটি হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মৃত্যুহার। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, মৃত্যুহার। তারপরে চলে যায়, যে জীবের পোষক থেকে পুষ্টিরস শোষণ করে, মানে যে জীবরা পোষক থেকে মানে পুষ্টিরস শোষণ করে তাদেরকে কি বলা হবে?
তাহলে দেখো পোষকের কাছ থেকে পুষ্টিরস শোষণ করবে, তাহলে একটা জীব যেটা পোষকের কাছ থেকে পুষ্টিরস শোষণ করবে তাদেরকে কি বলা হয়? মিথজীবী, মৃতজীবী, পরজীবী, পতঙ্গভুক। তাহলে এক এক করে যদি আমি দেখি, তাহলে পতঙ্গভুক হচ্ছে যারা পতঙ্গ ধরে পুষ্টি শোষণ করে, পুষ্টি রস শোষণ করে, তাই তো? এটা পতঙ্গ। তারপরে চলে আসে মৃতজীবী, যারা যারা মরা, গলা, পচা জিনিস থেকে থেকে পুষ্টি রস শোষণ করে, রস শোষণ করে। এটা হচ্ছে আমাদের মৃতজীবী। এবার চলে আসি মিথজীবী। মিথজীবী যদি দেখি তাহলে এটা একটু স্পেশাল, যখন দুটো আলাদা আলাদা প্রজাতি দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকবে সেটা হচ্ছে মিথজীবী। তার মানে এটা হচ্ছে দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকবে, হেল্প হেল্প টু ইচ আদার। যেমন আমরা লাইকেন পড়েছিলাম, লাইকেন লাইকেন পড়েছিলাম, লাইকেন হচ্ছে এই মিথজীবী। তাহলে বাদ বাকি থাকলো আমাদের পরজীবী। তাহলে দেখো পরজীবীতে আমরা কি বলেছিলাম? পরজীবীতে একটা হচ্ছে পরজীবী লাগবে, পরজীবী লাগবে, প্লাস আরেকটা কি লাগবে? পোষক লাগবে, পোষক লাগবে। তাহলে কি বলছে? যে সমস্ত জীব, যে সমস্ত জীব কি হচ্ছে পোষকদের কাছ থেকে পুষ্টির রস শোষণ করে তাদেরকে কি বলা হয়? সিম্পলভাবে পরজীবী, যেমন উকুন পরজীবী, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের কোশ্চেনে চলে যায়। যে সমস্ত উদ্ভিদ বালি মাটিতে জন্মায় তাদেরকে এক কথায় কি বলা হয়? তাহলে বালি মাটিতে জন্মাচ্ছে তাদেরকে এক কথায় কি বলা হচ্ছে? তাহলে সিম্পলভাবে দেখো, তাহলে স্যামনোফাইট, লিথোফাইট, সিওফাইট ও হেলিওফাইট। তাহলে বালি মাটিতে জন্মায়, বালি মাটিতে জন্মায়, তার মানে এটা হয়ে যায় স্যামনোফাইট, স্যামনোফাইট, তাই তো? আচ্ছা, সিওফাইট মানে কি? সিওফাইট যদি দেখি, সিওফাইট আমরা দেখব কম আলোতে বা ছায়াতে জন্মাচ্ছে। সিওফাইট মানে ছায়াতে জন্মাচ্ছে, ছায়াতে জন্মায়, ঠিক আছে? হেলিওফাইট মানে কি? হেলিওফাইট মানে কি? হেলিওফাইট মানে, ট্রাই করো, হেলিওফাইট মানে কি? এটা তোমাদের কোশ্চেন থাকলো, হেলিওফাইট মানে কি? আর লিথোফাইট মানে কি? লিথোফাইট মানে রক, পাথরে যারা জন্মায় তাদেরকে বলে লিথোফাইট। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, স্যামনোফাইট। সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা। তাহলে কি হচ্ছে আমাদের সঠিক উত্তর? আবারও বলছি, সঠিক উত্তর এ নম্বরটা। তারপরের কোশ্চেনে চলে যাই। কোনো বনের উৎপাদকমূলক ব্যবহার, কোনটি বনের উৎপাদকমূলক ব্যবহার নয়? বনের উৎপাদকমূলক মানে সেটা হচ্ছে বনের থেকে পাওয়া যায় না, বা বনের থেকে এইগুলো পাওয়া যায় না, কোনটা সেটা দেখো। যদি আমরা সিম্পলভাবে দেখি, লাক্ষা চাষ, তাহলে এটা বন থেকে পাওয়া যায়। ভেষজ চাষ, এটাও বন থেকে পাওয়া যায়। এপিকালচার, এটাও বন থেকে পাওয়া যায়। কিন্তু অ্যাকোয়া কালচার, দেখো জলের মধ্যে যে কালচারটা করা হয় সেটা হচ্ছে অ্যাকোয়া কালচার, তাহলে সেটা কিন্তু বনে পাওয়া যায় না। তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে এ নম্বরটা। তাহলে অ্যাকোয়া কালচার কি? অ্যাকোয়া কালচার হচ্ছে ওয়াটার, জলের মধ্যে কোনো কিছু কালচার করা, কালচার করা, সেটা হচ্ছে অ্যাকোয়া কালচার। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়। দুটি ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যকার আন্তঃক্রিয়ার যে জীবটি আশ্রয়দাতা থেকে পুষ্টিরস সংগ্রহ করে তাকে কি বলা হয়? তাহলে দেখো একটা কোশ্চিন, দুটো ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যকার আন্তঃক্রিয়া, দুটো ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যকার আন্তঃক্রিয়া যে জীবটি আশ্রয়দাতা থেকে পুষ্টিরস শোষণ করে, তাহলে পুষ্টিরস শোষণ করে তাকে কি বলা হয়? দুটি ভিন্ন জীবগোষ্ঠীর আন্তঃক্রিয়া, তাহলে দুটো আলাদা আলাদা জীবগোষ্ঠী, ধরে নাও এটা কোনো একটা জীবগোষ্ঠী, জীবগোষ্ঠী এ এটা, আর এটা কোনো একটা জীবগোষ্ঠী বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দুটো জীবগোষ্ঠী। এবার দুটো জীবগোষ্ঠীর মধ্যে আন্তঃক্রিয়া, যে জীবটি আশ্রয়দাতা থেকে পুষ্টিরস শোষণ করে, ধরে নাও এই এ জীবটি বি এর কাছ থেকে পুষ্টিরস শোষণ করছে, পুষ্টিরস শোষণ করে করে
পুষ্টিরস শোষণ করে নট খাচ্ছে। তাহলে বুঝবে এখান থেকে একটা জীব, যে জীবটি আশ্রয়দাতা থেকে পুষ্টিরস শোষণ করে তাকে কি বলা হবে। এবং তাদের মধ্যে কিন্তু অন্তঃক্রিয়া আছে, দুটি ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে অন্তঃক্রিয়া, যে জীবটি আশ্রয়দাতা থেকে পুষ্টিরস শোষণ করে। তার মানে দেখো, ধরে নাও এ যদি হয় উকুন আর বি যদি হয় মানুষ, তাহলে কি হচ্ছে, এ বি এর কাছ থেকে পুষ্টিরস শোষণ করছে, তাহলে উকুনকে কি বলা হবে? উকুনকে সিম্পলভাবে আমরা জানি কি বলা হবে, পরজীবী বলা হবে। কি বলা হবে? পরজীবী বলা হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। কারণ মিথজীবী হবে না, শিকারও হবে না, শিকারীও হবে না, কারণ এরা পুষ্টিরস শোষণ করে না, এখানে এনগালফ করে। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যায়, কোনটি জৈব ভূ রাসায়নিক চক্রের অন্তর্গত নয়? কোনটি জৈব ভূ রাসায়নিক চক্রের অন্তর্গত নয় যদি আমরা দেখি, তাহলে সিম্পলভাবে ট্রাই করো। জৈব ভূ রাসায়নিক চক্রের অন্তর্গত নয়, একটা হচ্ছে জলচক্র, জীবনচক্র, গ্যাসীয় চক্র, পাললিক চক্র। জৈব ভূ মানে হচ্ছে আমাদের যেটা ভূগর্ভস্থভাবে পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে জৈব ভূ। ঠিক আছে? তাহলে দেখো, জলও আমাদের ভূগর্ভস্থ থেকে পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে গ্যাসীয় আমাদের ভূগর্ভস্থ থেকে পাওয়া যাচ্ছে, এবং পাললিক চক্র ভূগর্ভস্থ থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু জীবন চক্র তো আমাদের জীবনের একটা অংশ। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যায়, যে সমস্ত উদ্ভিদ বালি মাটিতে জন্মায় তাদেরকে এক কথায় কি বলা হয়? একটু আগে এরকম একটা কোশ্চেন করলাম, তাদেরকে বলা হয় স্যামোফাইট। তাদেরকে বলা হয় স্যামোফাইট। এ নম্বরটা অ্যান্সার। তারপরে দেখি, আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে একসাথে বলা হয়। আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে একসাথে কি বলা হয়? তাহলে দেখো, এই একটা খাদ্য শৃঙ্খল, আমি কয়েকটা খাদ্য শৃঙ্খল বলছি, দেখবে তোমরা মিলিয়ে নাও। ফার্স্ট একটা খাদ্য শৃঙ্খল, যেখানে হচ্ছে ধরে নাও একটা হচ্ছে ঘাস থেকে শুরু হচ্ছে। ঘাসকে খাচ্ছে কে? ফড়িং। ফড়িংকে খাচ্ছে কে? ব্যাং। ব্যাংকে খাচ্ছে সাপ। সাপকে খাচ্ছে বাজ পাখি। তাহলে এইটা একটা খাদ্য শৃঙ্খল, এবং এর সাথে আরও অনেকগুলো খাদ্য শৃঙ্খল, যেমন ঘাসকে খাচ্ছে ইঁদুর। ঠিক আছে? এইবার এই সাপ কাকে খাচ্ছে? আবার ইঁদুরকে খাচ্ছে। ক্লিয়ার? গেল। এবার এই সাপকে খাচ্ছে কি? আবার বাজ পাখি। আবার এই বাজ পাখিও আবার এই ইঁদুরকে খাচ্ছে। ক্লিয়ার? আবার যদি দেখি এখান থেকে, এখানে যদি গিনিপিগ গিনিপিগকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে, আবার বাজ পাখিও খাচ্ছে, তাই তো? আবার এই বাজ পাখি ব্যাঙকেও খেতে পারে। তাহলে এই যে একটা জালের মতো তৈরি করলো, এইটাকে কি বলা হচ্ছে? তাহলে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে আছে এবং একত্রে আছে, তাহলে এইটাকে কি বলা হচ্ছে? খাদ্য জাল, ক্রেজিং খাদ্য শৃঙ্খল, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড। তাহলে এক এক করে আমরা এলিমিনেশন করি। এখানে এলিমিনেশন করব। খাদ্য পিরামিড হচ্ছে এই পিরামিড আকার হবে। ঠিক আছে? যে নিচে একটা টপিক লেভেলের খাদ্য থাকবে, তারপর একটা টপিক লেভেল, তারপর একটা লেভেল। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল হচ্ছে যেখানে কোনো ব্যাকটেরিয়া থেকে শুরু হবে, পচা গলা জিনিস থেকে শুরু হবে। গেজিং খাদ্য শৃঙ্খল হচ্ছে তৃণভূমির খাদ্য শৃঙ্খল। তাহলে আমাদের একমাত্র পড়ে আছে খাদ্য জাল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা। ক্লিয়ার? তারপরে চলে আসি, মরুভূমিতে বসবাসকারী ইঁদুরের জলের চাহিদা কিসের সাহায্যে মেটায়? তাহলে দেখো, জলের চাহিদা মরুভূমিতে এমনিতেও খাবারের পরিমাণ কম, গর্তের আর্দ্রতা হতে পারে না, জলীয় বাষ্প থেকে জলের চাহিদা না, একমাত্র কি করে, যে ওর লেজের মধ্যে যে লেজটা, এই মরুভূমি অঞ্চলে যে ইঁদুর আছে তাদের লেজটা কীরকম হয়? লেজটা হচ্ছে মোটা হয়। কেন মোটা হয়? তার মধ্যে ফ্যাট সঞ্চয় করে রাখে, ফ্যাট স্টোর করে রাখে। এইবার যখন মরুভূমিতে জলের অভাব হবে, এই ফ্যাটগুলোকে ব্রেক ডাউন করবে। ঠিক আছে? তাহলে এই ফ্যাটের ব্রেক ডাউন করে, মানে চর্বির জারণ করে এরা কিন্তু জলের চাহিদা পূরণ করবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তারপরে কোশ্চেনে চলে যায়, বলছে পানীয় জলের সংকটের কারণ তুমি কি বলে মনে করো? তাহলে কৃষিক্ষেত্রে শ্যালো পাম্পের অধিক ব্যবহারের ফলে
পানীয় জলের সংকোচন মানে সংকট হচ্ছে, কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক কিছু অংশে জলে মিশে যাচ্ছে, এটার জন্য সংকোচন হচ্ছে, শহরে বজ্র পদার্থ জলাশয়ে মিশছে এই জন্য পানীয় জলের সংকটন হচ্ছে, এবং সবগুলোই। তাহলে আমি যদি এখানে কোশ্চেনগুলো ভালো করে যদি দেখো, তাহলে এই সবগুলোই কিন্তু আমাদের খাবার জলের সংকট করছে, সংকট করে, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সবগুলোই, তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়। কমিউনিটির অন্তর্গত ভিন্ন পপুলেশনের মধ্যে কোনো অন্তঃক্রিয়া দুটো প্লাস দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে উভয় প্রজাতির লাভ হয়। তাহলে এইটা কোনটা? যে ধরে নাও এ হচ্ছে একটা স্পিসিস, বি হচ্ছে একটা স্পিসিস, দুটো স্পিসিস, তাহলে এরও লাভ হচ্ছে, বি এরও লাভ হচ্ছে। কখন এই রকম রিলেশনশিপ কখনো হয় যে দুটো আলাদা আলাদা প্রজাতি একসাথে থাকার বলে লাভ হয়? তাহলে এইটা আমরা কেবলমাত্র দেখব সহযোগিতাতে হয়, সহযোগিতাতে, ঠিক আছে, বা মিথজীবিতাতে। তাহলে আমাদের সঠিক উত্তর পরজীবিতাতে, আচ্ছা এটা লিখে নিই এক এক করে। মিথজীবিতাতে দুজনের লাভ হবে। পরজীবিতাতে একজনের কি হবে? একজনের ক্ষতি হবে আর একজনের লাভ হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতিযোগিতাতে দুজনেরই লস হবে, ঠিক আছে। আর যদি খাদ্যক দেখি, তার মানে একজনের লাভ হবে আর একজনের লস হবে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার? তাহলে এখানে বলছে দুটোই পজিটিভ চিহ্ন দেওয়া, তাহলে আমাদের হয়ে যাবে এ নম্বরটা হয়ে যাবে সহযোগিতা, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর যদি চলে যাই, কোনো পপুলেশনে জীবের সংখ্যা মৃত্যুর কারণে হ্রাস হওয়াকে, এটা আমরা একটু আগে দেখলাম, যেটাকে বলা হচ্ছে মৃত্যু হার, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নম্বরটা। তারপরে যে সমস্ত উদ্ভিদ বালি মাটিতে জন্মায়, কোশ্চিন অনেক রিপিট হয়ে গেছে দেখছি, তাদের বলা হয় স্যামনোফাইট, এ নম্বরটা সঠিক অ্যান্সার। তারপর চলে আসি, এইটা নতুন কোশ্চিন। প্রোটোকো অপারেশনের একটি উদাহরণ হলো, তার মানে কি? দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকবে। তাহলে যদি আমরা দেখি, এটা কিন্তু সন্ন্যাসী কাঁকড়া ও সি অরিজিন, এইখানে যদি এইটা হয় তাহলে এটা হচ্ছে পরজীবিতা। কলসপত্রী ও পতঙ্গ, তাহলে এটা হচ্ছে পতঙ্গভুক, আর সবগুলি তো হচ্ছে না, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা সন্ন্যাসী কাঁকড়া, আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে আছে। তারপরে চলে যাই, আর্সেনিকের প্রভাবে মানবদেহের যে রোগ হয়, আর্সেনিকের প্রভাবে কী রোগ হয়? তাহলে তোমাদের এখানে আর্সেনিকের প্রভাবে, আমরা এখানে অ্যান্সারটা বলে দিচ্ছি, ব্ল্যাক ফুট ডিজিজ হয়, এইটা হচ্ছে সঠিক উত্তর, বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তার সাথে তোমরা পড়বে ফ্লোরোসিস কিসের জন্য হয়, মিনামাটা কিসের জন্য হয়, ডিসলেক্সিয়া কিসের জন্য হয়, এটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, অবশ্যই, যে ফ্লোরোসিস, মিনামাটা এবং ডিসলেক্সিয়া কিসের জন্য হয়ে যায়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটা কিন্তু বি নম্বরটা, ব্ল্যাক ফুট ডিজিজ এই আর্সেনিকের জন্য হয়। তারপর চলে আসি, কোনটি বনের উৎপাদনমূলক ব্যবহার নয়? তাহলে আমরা একটু আগেই দেখলাম এই অ্যাকোয়াকালচার হচ্ছে বনের উৎপাদকমূলক ব্যবহার নয়। তারপর চলে আসি, পরজীবী ক্ষেত্রে আশ্রয়দাতাকে কী বলা হয়? পরজীবিতার ক্ষেত্রে আশ্রয়দাতাকে কী বলা হচ্ছে? পোষক বলা হচ্ছে, একটু আগেই দেখলাম, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, পোষক। তারপর যদি চলে আসি, বিষাক্ত জলে ও শস্যক্ষেত্রে বিয়োজনের প্রতিরোধী কীটনাশক নিচে কোনটি? তাহলে সিম্পল কোশ্চিনটা আর একবার তোমরা দেখো, বিষাক্ত জল ও শস্যক্ষেত্রে বিয়োজন প্রতিরোধী কীটনাশক নিচের কোনটি? তাহলে আমরা দেখব বিএইচসি হচ্ছে বেনজিন হেক্সা ক্লোরাইড হচ্ছে বেনজিন হেক্সা ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। তারপরে কোশ্চেনে চলে যায়, লাইকেনের শৈবাল ও ছত্রাকের আন্তঃক্রিয়া থেকে কী বলা হয়? দেখো, লাইকেনের ক্ষেত্রে শৈবাল ও ছত্রাক কী করে? ছত্রাক হচ্ছে হাইফি দিয়ে
হাইফি দিয়ে কি করে, গাছ থেকে পুষ্টি রস শোষণ করে, গাছ থেকে পুষ্টি শোষণ করে। এবার সেই পুষ্টিটা কাকে দিয়ে দেয়, শৈবালকে দিয়ে দেয়। শৈবাল কি করে, ক্লোরোফিল দিয়ে খাবার তৈরি করে এবং সেই খাবারটা কে খায়, শৈবালও খায়, ছত্রাকও খায়। তার মানে দুজনকে হেল্প করে বেঁচে থাকছে, তাই তো। তাহলে এইটাকে বলা হচ্ছে, আমাদের 4টা অপশান আছে, সহযোগিতা, কমনসেলিজম, অ্যামনসেলিজম এবং মিউচুয়ালিজম। যদি দেখি তাহলে এই মিউচুয়ালিজম আমাদের অ্যান্সার হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যায়, বনের উপযোগিতা হলো, বন কীভাবে মানে আমাদের হেল্প করে, জলসম্পদ সংরক্ষণে, ভূমিক্ষয় নিয়ন্ত্রণে, অর্থকারী উৎপাদনমূলক ব্যবহার, সবগুলোই। তাহলে যদি আমরা দেখি বনের ব্যবহার, তাহলে আমরা দেখব জলসম্পদ সংরক্ষণে হেল্প করছে ইনডিরেক্টলি, ভূমিক্ষয় তো রোধ করে জল, এটা তো বলার কিছু নেই। আবার এই বনের থেকে বিভিন্ন কাঠ, আসবাবপত্র এগুলো পায়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। তারপরে চলে আসি, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ প্রকৃতি হলো, সবসময় মনে রাখবে একমুখী। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। কীরকমভাবে যদি দেখি, দেখো এটা একটা ঘাস, এই ঘাসকে কে খাচ্ছে, ফড়িংকে খাচ্ছে ব্যাঙকে কে খাচ্ছে, সাপকে কে খাচ্ছে, বাজ পাখি। তাহলে দেখো শক্তিটা যদি দেখি, শক্তিটা আমরা সিম্পলভাবে দেখব, ফার্স্টে ঘাসের থেকে ফড়িংয়ের কাছে, ফড়িংয়ের থেকে ব্যাঙের কাছে, ব্যাঙের থেকে সাপের কাছে, সাপের কাছ থেকে বাজ পাখি। কিন্তু এই দিকে কখনোই কিন্তু আসছে না, যে বাজ পাখি থেকে সাপের কাছে, সাপের থেকে ব্যাঙের কাছে, ব্যাঙ থেকে ফড়িংয়ের কাছে, ফড়িংয়ের কাছ থেকে ব্যাক আসছে না, কিন্তু এটা কোনোভাবেই ব্যাক আসছে না। সেই জন্য বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ দেখো একটা দিকে যাচ্ছে, সেই জন্য বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সবসময় একমুখী। তারপরে চলে আসি, বাইরে থেকে কোনো নতুন সদস্য পপুলেশনে প্রবেশ করলে, তাহলে যদি বাইরে থেকে হয়, ধরে না এখানে 10টা লোক আছে এবং বাইরে থেকে আরও 5টা লোক আসলো, তাহলে টোটাল হয়ে গেল 15টা। তার মানে পপুলেশনে যখন বাইরে থেকে লোক আসলো, তখন সেইটাকে কি বলা হয়, বাস্তুত্যাগ তো বলাই হয় না, ঠিক আছে, কোনোটিও নয়। তারপরে কি চলে আসে, পরিযান আর অভিবাসন। পরিযান মানে হচ্ছে চলে যাওয়া, আর অভিবাসন হচ্ছে ব্যাক আসা, ব্যাক আসা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তারপর চলে আসি, অরণ্য বিনাশ সমস্যা সমাধান করতে কোনটির প্রয়োজন বলে তুমি মনে করো? তাহলে আইন প্রণয়ন করা, বৃক্ষরোপণ এবং জনসচেতন। হ্যাঁ, সবগুলোই। দেখো যদি অরণ্য ধ্বংস করে তাহলে আইনের ব্যবস্থা নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে এবং জনসচেতন বাড়াতে হবে। তার মানে সবগুলোই উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা, অ্যান্সার ডি সঠিক উত্তর। তারপরে চলে আসি, কোনো পপুলেশনের জীবের সংখ্যার মৃত্যুর কারণে হ্রাস, তাহলে হ্রাস পাওয়াকে কী বলা হয়, মৃত্যু হার বলা হয়, সিম্পলভাবে জানি, এটা আমরা একটু আগে করেছি। তারপরে চলে আসি, মরুভূমিতে বসবাসকারী ইঁদুরের জলের চাহিদা মেটানোর জন্য চর্বির জারণ, আমরা কিন্তু এটা আর একবার পড়ে নিলাম, ডি নম্বরটা। তারপরে যদি চলে যায়, পরজীবিতার ক্ষেত্রে আশ্রয়দাতাকে কী বলা হয়, এখানেও আমরা পড়লাম পোষক, এ নম্বরটা অ্যান্সার। তারপরে যদি চলে যায়, হ্যাঁ এইটা একটা নতুন কোশ্চেন, যে সমস্ত প্রাণীর দেহতলের উষ্ণতা পরিবেশের উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত না হয় অপরিবর্তিত থাকে, যদি অপরিবর্তিত থাকে, কোনো চেঞ্জেস হবে না, তাহলে সেই রকমকে কী বলা হবে, হোমিওথার্মস। তাহলে কী হবে, অ্যান্সার সি নম্বরটা। কিন্তু এর সাথে সাথে অন্যগুলো দেখতে হবে। মেগাথার্মস হচ্ছে বেশি তাপে বেঁচে থাকবে, বেশি তাপে সারভাইভ করে, এটা হচ্ছে মেগাথার্ম। মাইক্রোথার্ম হচ্ছে কম তাপে সারভাইভ করে। বাদ বাকি থাকলো দুটো, এবার দুটো আমরা দেখে নিই কী কী। যদি এখানে কি বলেছে, পরিবর্তিত না হয়ে অপরিবর্তিত থাকে, তাহলে এটা হচ্ছে হোমিওথার্ম, ঠিক আছে। আর পৈকিওথার্ম হচ্ছে চেঞ্জ করে,
চেঞ্জ করে, পয়কীয় থার্মরা হচ্ছে চেঞ্জ করে। যখন পরিবেশের উষ্ণতা হ্রাস বৃদ্ধি হচ্ছে, ওদের দেহের উষ্ণতাও হ্রাস বৃদ্ধি করবে, মানে পরিবেশের সাথে সাথে এদের দেহের উষ্ণতাও হ্রাস বৃদ্ধি করবে, তারা হচ্ছে পয়কীয় থার্ম। তাহলে এটাও হবে না আমাদের, এটাও হবে না, তাহলে আমাদের কেবলমাত্র অ্যান্সার হবে হোমিওথার্ম, সি নম্বরটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে যায়, যে খাদ্য শৃঙ্খলের উৎপাদক তথা সবুজ উদ্ভিদ থেকে শুরু করে শাকাশি মাংসাশী প্রাণীতে বিস্তৃত হয় তাকে কি বলা হয়? তাহলে কোথা থেকে শুরু হচ্ছে? সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ থেকে শুরু হচ্ছে। তাহলে পরজীবী খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকে শুরু হয় না, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গেজিং খাদ্য শৃঙ্খল, এ নম্বরটা। গেজিং খাদ্য শৃঙ্খল ঘাস থেকে শুরু হচ্ছে। ঘাসকে কে খাচ্ছে? ঘাসকে খাচ্ছে ফড়িং, ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, এটা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। তারপর যদি চলে যায়, যেসব উদ্ভিদে উচ্চ তাপমাত্রার স্থানে জন্মায়, তাহলে একটু আগে বললাম, তাহলে যারা উচ্চ তাপমাত্রার স্থানে জন্মাবে তাদেরকে কী বলা হচ্ছে? মেগাথার্মস, তাদেরকে কী বলা হচ্ছে? মেগাথার্মস। ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে মেগাথার্মস। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এ নম্বরটা। তারপরে চলে আসি, ডিসলেক্সিয়া রোগের জন্য কোন ধাতু দায়ী? তাহলে সিম্পল, এটা আমি কিন্তু একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে ডিসলেক্সিয়া রোগের জন্য কোন ধাতু দায়ী। তাহলে ডিসলেক্সিয়া রোগের জন্য পিবি বা সীসা দায়ী, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিসলেক্সিয়া রোগের জন্য দায়ী হচ্ছে সীসা। ঠিক আছে, আচ্ছা, পারদের জন্য কী রোগ হয়? লোহার জন্য কী রোগ হয়? আর আর্সেনিকের জন্য কী রোগ হয়? আমরা কিন্তু একটু আগে বললাম আর্সেনিক হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ, ব্ল্যাক ফুড ডিজিজ। তাহলে লোহা আর পারদ বাকি আছে, এই দুটো তোমরা আমাকে হোমওয়ার্ক মানে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তারপরে চলে যায়, তারপরে কোশ্চেন, নিচে কোনটি ফ্যাকাল্টেটিভ বা ইচ্ছাধীন পরজীবিতা? তার মানে নিজের ইচ্ছা মতো ও কাজে লাগাবে। তাহলে ফ্যাকাল্টেটিভ পরজীবিতা কোনটা? তাহলে দেখো, গোলকৃমি, গোলকৃমি কিন্তু আমার ফ্যাকাল্টেটিভ না, এটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক পরজীবী। ফিতাকৃমিও তাই বাধ্যতামূলক পরজীবী। কোনোটি নয় তো অ্যান্সারে যাচ্ছে না। এবার যোগ, যোগ কিন্তু ফ্যাকাল্টেটিভ, যখন ও আমাদের দরকার পড়বে তখন আমাদের থেকে রক্ত শোষণ করবে, নাহলে শোষণ করবে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তারপরে কোশ্চেনে চলে যায়, কোনো পপুলেশনের জীবের মৃত্যু হার, আমরা এটা জানিছি মৃত্যু হার হবে, তাহলে এটা হচ্ছে বি নম্বরটা অ্যান্সার। তারপরে চলে আসি, যে সমস্ত পরজীবীরা সম্পূর্ণরূপে পোষকের উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী, বাধ্যতামূলক পরজীবী। তাহলে এটা অ্যান্সার হচ্ছে সি নম্বরটা। তারপর চলে আসি, একই প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা হলে তাকে কি বলা হয়? একই প্রজাতি, ধরে নাও এটা একটা কুকুর, এটা বিও একটা কুকুর, এবং এদের মধ্যে এই খাবার নিয়ে লড়াই লেগেছে। তাহলে যখন একই প্রজাতির দুটো আলাদা আলাদা প্রাণী কোনো কিছুর জন্য লড়াই করবে, সেই লড়াইটাকে বলা হয় অন্তঃপ্রজাতির লড়াই। কি বলা হবে? অন্তঃপ্রজাতির লড়াই। আর যদি আলাদা, যেমন কুকুরের সাথে যদি এই কুকুর না হয়ে গরু হতো, গরুর সাথে লড়াই হতো, তাহলে সেটা হয়ে যেত আন্তঃপ্রজাতির লড়াই। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে চলে আসি তারপরের কোশ্চেনে, যে জীবটি পোষক থেকে পুষ্টি রস শোষণ করে, তাহলে পুষ্টি রস শোষণ করলে আমরা অবশ্যই জানবো এটা পরজীবী, সি নম্বরটা অ্যান্সার। তারপরে যেসব প্রাণীর দেহতলে উষ্ণতা পরিবর্তন করে, আচ্ছা এটা আমরা একটু আগেই পড়লাম, এটা রিপিটেড আছে, হোমিওথার্মস বলা হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। ক্লিয়ার? আচ্ছা, চলো আজকের মতো এখানেই। তো অনেক কোশ্চিন রিপিট হয়ে গেছে, ঠিক আছে, তো যাই হোক পরের বার থেকে চেষ্টা করা হবে যাতে কোশ্চিন রিপিট না হয়। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করো। ঠিক আছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব চেষ্টা করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং কোথাও প্রবলেম থাকলে কমেন্টে জানাবে কিন্তু। আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এখান থেকে বেনিফিট পায়। চলো সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।